আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা ভুঁইয়া। আমি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। আর আমার সেশন 2011-12 এমডি কমপ্লিট করেছি পিজি হসপিটাল থেকে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বর্তমানে নাম। আমি আসলে এই ভিডিওটি করেছি মেইনলি তাদেরকে হেল্প করার জন্য, যেসব মেয়েরা হয়তোবা পারিবারিক জীবন আর প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারছেন না, যারা বাসায় ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে দেখে তারপরে পড়াশোনায় ফোকাস করা খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ আমিও হয়তোবা একটা সময়ে এই এই জিনিসগুলো ফেস করেছি। তো আমি আসলে আমার জার্নিটাই কিছুটা শেয়ার করতে চাই, যে আমি কিভাবে আমার স্ট্রাগলটা ছিল কেমন, আর কিভাবে আমি আসলে এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পেরেছি, এটা একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করব যদি, এবং কিছু কি প্র্যাকটিক্যাল টিপস দিব। দেখেন, মানুষের লাইফে প্রবলেম ততদিন পর্যন্ত থাকে যতদিন আপনি বেঁচে থাকেন। দ্যাট মিনস আমি যদি বেঁচে থাকি, আমার লাইফে সবসময় কিছু না কিছু প্রবলেম থাকবে। তো আমি দুইটা জিনিস করতে পারি। আমি চাইলে প্রবলেমটা নিয়ে আমার মাইন্ডে অনেক বেশি আলোচনা করতে পারি, আমি অন্য মানুষকে প্রবলেম শেয়ার করতে পারি, হালকা হওয়ার জন্য। এটা অনেকেই করেন, তাই না? কিন্তু প্রবলেম নিয়ে প্রচুর কথা বললে হয় কি, মানে আপনি একটা সময় আপনার নিজের মাইন্ডের মধ্যে ওই প্রবলেমটার ছাড়া সলিউশনের কথাটা আপনার মাথায়ও আসে না একটা সময়। কারণ দেখেন, মাইন্ডটা এরকম, আমি যদি আমার এই সমস্যা আমি এই জন্য আমি পোস্ট গ্রাজুয়েশনের এক্সামে আমি খারাপ করছি অথবা ক্র্যাক করতে পারছি না, আমি যতবার নিজেকে নিজে এটা বলছি, ততবার কিন্তু সলিউশনের জন্য যদি চিন্তা করার একটা ব্যাপার থাকেও, আমি কিন্তু ওই প্র্যাকটিসটা করতেছি না। সো আমার কাছে মনে হয়েছে রিসেন্টলি, স্পেশালি আমি এই ভিডিওটা বানিয়েছি ফিমেল ডক্টরস গ্রুপ অফ বাংলাদেশের বিভিন্ন পোস্টগুলো দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে অ্যাজ এ ফিমেল, যে আসলে আমরা কতটা পিছিয়ে আছি, অথবা আমরা আসলে কতটা প্রবলেমে এনট্যাঙ্গেলড হয়ে গিয়েছে আমাদের মাইন্ডটা। আমরা তো আর একটু চাইলে সলিউশন ওরিয়েন্টেড চিন্তাও করতে পারতাম, তাই না? হয়তো বা এটা হয় যখন একটা মানুষ যখন অনেক বেশি প্রবলেমে জড়িয়ে পড়ে, অথবা তার বারবার প্রবলেমটা নিয়ে চিন্তা করে, তখন সে সলিউশন যদি থাকেও সেটা নিয়ে ওভাবে মাথায় আসে না সলিউশনটা। হয়তোবা অন্য কেউ যদি একটু দেখিয়ে দেয়, অন্য কেউ যদি একটু হেল্প করে দেয়, যে দেখো তোমার এই সিচুয়েশানে এই সলিউশনটা কিন্তু পসিবল, তুমি এখনই এই মুহূর্তে এই সলিউশনটার দিকে প্র্যাকটিক্যালি অ্যাক্ট করতে পারো, তাহলে হয়তোবা আমাদের একটু হেল্প হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো এটাই এটাই চেয়েছি এই ভিডিওতে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল টিপস দিতে, যে আপনি ঘরে বসে কিভাবে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেবেন, প্র্যাকটিক্যালি কিভাবে আপনি আপনার সিচুয়েশানে এই মুহূর্তে একটু একটু করে পড়ার দিকে এগিয়ে যাবেন, এবং প্র্যাকটিক্যালি হয়তোবা আপনার একটা সময় আপনার স্কোর ইমপ্রুভ করবে। আপনি হয়তোবা আজকে পরীক্ষা দিচ্ছেন ডিপ্লোমা অথবা এফসিপিএস এমডি, আমি যেটাই বলি, আজকে আপনার চান্স হচ্ছে না, কিন্তু এর পরের বারের জন্য আপনি আরেকটু এগিয়ে গেলেন, তাই না? তো এটা কিন্তু সলিউশন ওরিয়েন্টেড একটা মাইন্ডসেট। তো এটা এই জার্নিটা, আমি আমার জার্নিটা একটু শেয়ার করে আপনাদেরকে কিছু টিপস দিতে চাই প্র্যাকটিক্যালি, যদি আপনাদের কাজে লাগে। দ্যাটস ইট। আচ্ছা, প্রথমে তাহলে শুরু করি। আমি কিছু পয়েন্ট নোট আউট করেছি অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয়েছে সব এক্সাম অ্যাটেন্ড করা অনেক বেশি জরুরি। ডিপ্লোমা হোক, এমডি হোক, এফসিপিএস হোক, আপনি যেটাই অ্যাটেন্ড করবেন আপনি কিন্তু পড়বেন। আমরা যাই বলি না কারণ, আমরা মেডিকেল স্টুডেন্টরা যখন হচ্ছে একটা এক্সাম অ্যাটেন্ড করি, কিছুটা হলেও প্রিপারেশান নিয়ে যাই। ও এখানে আরেকটা ব্যাপার, আপনার কাউকে জানানোর দরকার নেই। আপনি এটা করতে পারেন, আপনি কাউকেই জানাবেন না, তাহলে আপনি স্ট্রেস ফ্রি থাকবেন, তাই না? কারণ আপনি যখনই আপনার পরিবারের মানুষজনদেরকে জানাবেন, আপনার ফ্রেন্ড সার্কেল অথবা রিলেটিভসরা জানবে, সবাই জিজ্ঞেস করবে রেজাল্ট কী হয়েছে, রেজাল্ট কী হয়েছে, কী দরকার? এটা তো আমরা একটা আননেসেসারি স্ট্রেস নেওয়া। সো আপনি এটা প্রয়োজন নেই, আপনি নিজেই ফর্ম ফিল আপ করলেন, নিজেই হচ্ছে পড়লেন, খুব বেশি হলে আপনার কাছের মানুষ, আপনার হাজব্যান্ডকে জানাইলেন। এটা একটা ওয়ে হইতে পারে আর কি, স্ট্রেস রিলিজ করার। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, যে প্রতিদিন পড়ার গুরুত্ব অনেক বেশি। দ্যাট মিনস কি, আমি আমার ছোট বাচ্চা আছে, আমার এক বছরের বাচ্চা অথবা 2 বছরের বাচ্চা, আমি কি এখন 7-8-9 ঘন্টা পড়বো একটা যার বাচ্চা নাই অথবা যে সিঙ্গেল, তার সাথে কম্পেয়ার করে? না, আপনি কখনোই সেটা পারবেন না, ইটস ইম্পসিবল। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে।
আপনি প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ট্রাই করেন। আচ্ছা, কখন পড়বেন? আমার কাছে মনে হচ্ছে যারা ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য বেস্ট টাইমিং হচ্ছে যখন বাচ্চা ঘুমায়। বাচ্চা যখন ঘুমায় তখন মানে আপনি পুরো ফুল ফোকাস করতে পারবেন। এছাড়া পড়াগুলো না অনেক ছাড়া ছাড়া হয়ে যায়। আই এম এক্সপিরিয়েন্সড। আমি আমার পুরা একদম 2 বছরের দেড়ও না, কি বলবো আমি, মানে বাচ্চা একদম ছোট বাচ্চা যখন ধরেন 3 মাস 4 মাস তখন থেকে আমি স্ট্রাগল করেছি। সো আমার কাছে মনে হয়েছে যে খুব ছোট বাচ্চা নিয়ে পড়লে অথবা পড়া শুরু করলে তখনই পড়া উচিত যখন যখন বাচ্চা হচ্ছে ঘুমিয়ে থাকে। ওই পড়াটা ইফেক্টিভ হয় অনেক বেশি। সো আরেকটা জিনিস যেটা, যে মিনিমাম যদি 2 থেকে 3 ঘন্টা নাও পড়তে পারেন, মিনিমাম 1 ঘন্টা পড়বেন, কিন্তু প্রতিদিন পড়বেন। কারণ প্রতিদিন পড়ার মাধ্যমে আমাদের ব্রেনে কিন্তু একটা রেসিডুয়াল তৈরি হয়। ওই রেসিডুয়ালটা এক্সামে সব থেকে বেশি ইফেক্টিভ হয়। আরেকটা জিনিস যেটা, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড অ্যাটলিস্ট ডু ওয়ান কোচিং, অনলাইন আর অফলাইন যেটাই হোক, আপনার কাছে যেটা রিভিউ ভালো আসবে সেটাই করবেন। একদম নতুন আনকোরা একটা কোচিং করার কোনো দরকার নেই, কারণ আসলে একটু যেগুলো ভালো রিভিউ থাকে ওই কোচিংগুলোর আউটকাম হয়তো বা ভালো হয়, এই জন্যই মানুষের রিভিউ দেয়, তাই না? আরেকটা জিনিস যেটা, আপনি যদি কোচিং নাও করতে পারেন, অ্যাফোর্ড নাও করতে পারেন, সবার সিচুয়েশান সেম না, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তাহলে আপনি কি করবেন? অ্যাট লিস্ট আপনি কোয়েশ্চেন সলভ করেন। কোয়েশ্চেন সলভ পুরো ম্যাজিকের মতো কাজ করে যে কোনো এক্সাম ক্র্যাকে। কোয়েশ্চেন সলভ করতে যে আপনি যেটা দেখবেন, 2টা প্রবলেম হয়। মানে 2টা প্রবলেম না, আসলে 2টা জিনিস আপনি দেখবেন যদি আপনি যখন কোয়েশ্চেন সলভ করতে যাবেন তখন। একটা হচ্ছে যে কিছু জিনিস আপনার প্রচুর পড়তে হবে, মেমোরাইজ করতে হবে। বারবার পড়ে মেমোরাইজ করা ছাড়া এখানে বোঝার কিছু নাই। আরেক ধরনের জিনিস দেখবেন যেখানে আপনাকে কনসেপ্ট বেসড, যেরকম আমি লাং মেকানিক্স থেকে কিছু কোয়েশ্চেন থাকে এমডিতে, সব ডিসিপ্লিনেই মেবি। তো ওখানে দেখবেন যে আপনি এখানে মুখস্থ করার কিছু নাই, কারণ মুখস্থ করে আপনি কোশ্চেনগুলো পারবেন না। কোশ্চেনের প্যাটার্নগুলো অনেকটা অঙ্কের নাম্বার চেঞ্জ করে যে কোশ্চেনগুলো দেয় না অনেক সময়, যে অঙ্কের প্যাটার্ন সেম থাকে, আপনার নাম্বারটা বদলে দেয়, অনেকটা ওই ধরনের। মানে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। সো এই কনসেপ্ট ক্লিয়ার আপনি কিভাবে হতে পারবেন? আমার কাছে মনে হচ্ছে, আমি যখন পড়াশোনা করেছি তখন আমার কাছে নাজিবস লেকচার, পাকিস্তানের ডক্টর নাজিবস লেকচার একটা আছে, ওটা খুবই ইফেক্টিভ মনে হয়েছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো আমি আসলে লাইফ টাইম এক্সেস নিয়েছিলাম, কারণ আমার বেশ কিছু কনসেপচুয়াল বেসড প্রবলেম হচ্ছিল, যেটা আমি অনলাইনে ফ্রি নাজিবস লেকচার থেকে আমি বুঝতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমি ওটা নিয়েছিলাম। আপনি ট্রাই করতে পারেন, অথবা আপনার পছন্দের অন্য কোনো অনলাইন থেকেও কিন্তু আপনি দেখতে পারেন। অনলাইনে এখন অনেক কিছু অ্যাভেলেবেল। ঘরে বসে, এমন না যে আপনি ঘরে বসে আছেন আপনি পারবেন না, আপনি চাইলেই পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, কোয়েশ্চেন্স রিপিট হয় ডিপ্লোমা এমডিতে, এটা আমরা সবাই মোটামুটি জানি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, কোয়েশ্চেন খুবই রিপিট হয় এবং নতুন কোয়েশ্চেনও থাকে, বাট এখনও আসলে ওই পুরাতন কোয়েশ্চেন থেকে অনেক বড় একটা অংশই চলে আসে। তো যেটা আপনি করবেন, আমি করেছিলাম আর কি, যেহেতু আমার সময় কম ছিল, আমার ছোট বাচ্চা ছিল, তো আমি কিন্তু একদম ফুল ফেজে পড়তে পারি নাই, 100% আমি পুরো স্টাডিতে দিতে পারিনি। সো আমি যেটা করতাম যে প্রায়োরিটাইজ করতাম কোয়েশ্চেনটা, আমি যেই কোয়েশ্চেনটার ইম্পর্টেন্স যতখানি, ওটাকে আমি ততখানি গুরুত্ব দিয়ে পড়েছি। যেরকম একটা কোয়েশ্চেন যদি 7-8 বার চলে আসে, তো ওটার ইম্পর্টেন্স আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি, যে কোয়েশ্চেনটা মাত্র একবার আসছে তার থেকে। সো কোয়েশ্চেন নিয়ে স্টাডি করেন, কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করেন, পারলে কোয়েশ্চেন নিয়ে রিসার্চ করেন, এবং যেই যেই কোয়েশ্চেন বুঝতে প্রবলেম হচ্ছে সেগুলোর কনসেপ্টগুলো আপনি ক্লিয়ার হবেন। যে কোনো একটা, আমি তো বললাম একটু আগে যে নাজিব লেকচার আমি এভাবে হয়েছি, তো আপনি অন্যভাবে হতে পারেন, ওইভাবেও হতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ফলো করবেন। হাউ টু ইমপ্লিমেন্ট এভরিডে লার্নিং, ওকে।
এটা বলে ফেলেছি আসলে। এটা আসলে মানে যাদের ছোট বাচ্চা আছে তারা মিনিমাম হলেও 1 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবেন। এটা খুবই ইফেক্টিভ হয় আমার কাছে মনে হয়েছে। আমি যেটা করতাম, যারা অনেক আহ, সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন, সাপোজ আমি যদি বলি, করোনার টাইমে এমন হয়েছিল যে আমরা বাসায় মেড রাখতাম না। সো আমাকে অনেক বাচ্চার কাজ সবই মোটামুটি আমি করতাম, কিন্তু আমি তখনও পড়া ছাড়ি নাই। তখনও আমি মিনিমাম হলেও 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, 1.5 ঘন্টা, কখনো যদি পারি 3 ঘন্টা আমি ট্রাই করেছি পড়ার। তো ট্রাই করবেন। কিভাবে করবেন সেটাও টিপস দিয়ে দিচ্ছি। ছোট বাচ্চা যদি থাকে তাহলে আপনি যখন বাচ্চাকে খাওয়ান, এই খাওয়ানোটা আসলে অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। সো অনেক সময় লাগে। আপনি তখন মোবাইলে আপনার কোনো টপিক যেগুলো খুব বেশি মেমোরাইজ করতে হয় ওগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ওটা দেখতে পারেন বারবার। সো যেহেতু মেমোরাইজ করতে হবে, ওটা তো বারবার আপনি যখন দেখবেন তখন ওটা আপনার মাথায় ঢুকে যাবে। এগুলো এফেক্টিভ হয় আর কি, ট্রাই করে দেখতে পারেন। আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে খুব ইফেক্টিভ, কিছু অ্যাপস আছে যেখানে এক্সাম দেওয়া যায়, পেইড অ্যাপ। আমি ফলো করেছিলাম আমার সময় মেডিকেল হায়ার স্টাডি নামে একটা অ্যাপস ছিল। ওখানে হচ্ছে এক্সাম দেওয়া যেত। খুব বেশি যে পে করতে হয়েছে তা না, মোটামুটি অ্যাফোর্ডেবল ছিল। আপনি চাইলে ওটা ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে ওরা অথেন্টিক, মোটামুটি ভালো, ভুল না অ্যান্সার, মানে ভুল হইলেও ভুলের সংখ্যা অনেক কম হবে আই থিঙ্ক। কারণ আমি আসলে ওখান থেকে আমি অনেক বেনিফিটেড হয়েছি। কারণ আপনি যখন হচ্ছে ফোকাস থাকবেন, তখন আপনার হচ্ছে প্রতিদিন একটা, যে কোনো একটা মাধ্যমে যদি আপনি প্রতিদিন একটা করে এক্সাম দেন, অথবা সপ্তাহে 2টা করেও দেন, একটা করে দেন, 2টা করে দেন, 3টা করে, আপনি কিন্তু পড়া আগাবে। পরীক্ষা না দিলে আমাদের মাইন্ডসেট অনেকটা এমন হয়ে গিয়েছে যে পরীক্ষা না দিলে আসলে ওইভাবে নিজেকে জাজ করা, পড়া, এই জিনিসগুলো, সিরিয়াসনেসগুলো আসে না। সো এটা আপনি মানে নিজে একটা অভ্যাস রাখার জন্য মানুষ এই অ্যাপসগুলোতে পরীক্ষা দেয়। আমার কাছে ইফেক্টিভই মনে হয়েছে। আপনি ট্রাই করে দেখতে পারেন, হয়তোবা আপনাদের জন্য ইফেক্টিভ হতে পারে। কেউ যদি নেগেটিভ কথা বলে, তো সেক্ষেত্রে কি করাটা বেটার? তার সাথে আমি ঝগড়া করব, আমি নিজের নিজের পয়েন্টকে প্রুভ করব, নাকি আমি সব কিছু কষ্টগুলা হজম করব? আম, কি আসলে করা উচিত? আমার কাছে মনে হয় যে আপনি যখন একটা ছোট বাচ্চা নিয়ে পারিবারিক ঝামেলার মধ্যে থেকে আম, আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স করে পোস্ট গ্রাজুয়েশনের পড়া করতেছেন, ওই সময় কেউ যদি আপনাকে হার্ট করে কথা বলে, কেউ যদি আপনাকে নেগেটিভ কথা বলে, বেটার ইগনোর। বিকজ আপনার সময়, আপনার এনার্জি অনেক ইম্পর্ট্যান্ট, আপনার টাইম কম। আপনি যে তাকে ভুল প্রমাণ করবেন, সেখানে আপনার কিছু সময় নষ্ট হবে। এটা আসলে করা টাফ, কিন্তু এটা যদি করতে পারেন আপনার সময় অনেক বাঁচবে, আপনি অনেক এগিয়ে থাকবেন, এবং ওই সময়টুকু আপনি আপনার পড়ায় ফোকাস করেন। আপনি তাকে গুরুত্ব দেন না। কেউ নেগেটিভ কথা বলছে, কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলছে, যখন আপনি তাকে গুরুত্ব দিবেন তখন আপনি তাকে টাইমও দিচ্ছেন, আপনার জীবনের মূল্যবান সময় তার পিছনে ব্যয় করতেছেন। এটা মাথায় রাখবেন। এটা একটা টিপস। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় ভালো করতে পারলে, আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়েছে, চাইলে 10 থেকে 15 মিনিট প্রতিদিন মেডিটেশন করতে পারেন। মেডিটেশন ফোকাসিং পাওয়ার অনেক বাড়ায়। আপনার মাথার যে এলোমেলো চিন্তা ভাবনাগুলা, ওগুলা অনেকটা কমে যাবে। আপনি যখন পড়ায় ব্যাক করবেন তখন দেখবেন আপনার ফোকাসনেসটা অনেক বেড়েছে। এবং এটা অনেকটা সায়েন্টিফিকও। আপনি চাইলে ট্রাই করতে পারেন, যদি ভালো না লাগে তাহলে বাদ দিলেন, কিন্তু আমার কাছে মনে হয় খুব ভালো একটা টেকনিক। প্রতিদিন যদি 10 থেকে 15 মিনিট মেডিটেশন করেন, এটা আপনার ফোকাসিং পাওয়ার অনেক বাড়ায়, আপনার গোলটা ক্লিয়ার করে লাইফে, অনেক ইমপ্রুভমেন্ট হয়। আপনি ট্রাই করে দেখতে পারেন, আর ভালো না লাগলে ইগনোর করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওটা শুধুমাত্রই ফিমেল ডক্টরস গ্রুপ অফ বাংলাদেশ থেকে, কি বলবো, ফিমেল ডক্টরস গ্রুপ অফ বাংলাদেশের অনেক হতাশাজনক পোস্ট, প্লাস
অনেক স্ট্রাগল দেখে বানিয়েছি। আমার কাছে খুবই খারাপ লেগেছে যে আমি ফিল করতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের আমাদের দেশটা এমন কেন, মেয়েদের জন্য একরকম, ছেলেদের জন্য আরেক রকম। আমার কাছে এই জিনিসটা খারাপ লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা মেয়ের যতটুকু সম্ভব নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা করা উচিত, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। কারণ বাঁচলে আসলে বাঁচার মতো বাঁচা উচিত। একটা জীবন তো, একটা ছেলেরও একটাই জীবন, একটা মেয়েরও একটাই জীবন, তাই না? তো আমাদের সুন্দর করে বাঁচার অধিকার আছে। আমরা অবশ্যই চেষ্টা করব যে কীভাবে পারিবারিক এবং প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করা যায়, এবং চেষ্টা করব যে যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি, প্রফেশনালি আরও ইমপ্রুভ করতে পারি। আপনার যদি পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা থাকে এবং খুব বেশি ইচ্ছা থাকে, তাহলে আমার কাছে মনে হয় আপনি কখনোই ভাববেন না যে আপনি পারবেন না। আপনি পারবেন। প্রচুর মেয়ে পেরেছে, অনেক মেয়ে পারে। সো না পারার কিছুই নাই। এবং প্র্যাকটিক্যালি কীভাবে পারবেন, বাসায় বসে, ঘরে বসে, কেউ যদি আপনাকে খুব বেশি সাপোর্ট না করে তারপরেও, সেটাও আমি টিপস দেওয়ার চেষ্টা করেছি। আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর ইয়োর নেক্সট জার্নি, অ্যান্ড হোয়াট এভার দ্য সিচুয়েশান ইউ আর গোয়িং থ্রু, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ আ লট। আরেকটা জিনিস বলবো, নেভার কম্পেয়ার ইউর সিচুয়েশান উইথ আদার্স। মেবি আপনি একটা সিচুয়েশানে আছেন, আপনার কাছে মনে হয় খালি নেগেটিভগুলোই আপনার মাথায় ঘুরে, তাই না? আমি একটা এক্সাম্পল দিতে পারি। হয়তোবা আপনি আপনার ইনলসের সাথে থাকেন, আপনার মাথায় খালি ইনলসদের সাথে থাকা নেগেটিভ জিনিসগুলো ঘুরছে মাথায়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি বাইরে যান, আপনি যদি ছোট একটা ডিউটিতেও যান, আপনার ইনলস কিন্তু আপনার বাচ্চাকে দেখতে বাধ্য অনেকটা, তাই না? কারণ এটা আপনার একার বাচ্চা না, আপনার এবং তার ওই ফ্যামিলির বাচ্চা। সো এটা একটা বিগ অ্যাডভান্টেজ ইনলসদের সাথে থাকার। সবসময় একটা সিচুয়েশানে থাকার নেগেটিভ সাইড দেখবেন না। আমার কাছে মনে হচ্ছে এই গ্রুপে অনেক মেয়ে খালি নিজের সিচুয়েশনের নেগেটিভ সাইডটা দেখে, নিজের সিচুয়েশনের পজিটিভ সাইড তারা দেখেও না, তারা ওটা নিয়ে মোটিভেটেডও ফিল করে না। এভরি সিচুয়েশন হ্যাভ সাম পজিটিভ অ্যান্ড সাম নেগেটিভ সাইড। যারা হাজবেন্ডের সাথে বাচ্চাকে নিয়ে একা থাকছে, ওরকম প্রচুর আপুকে আমি দেখেছি, বাসায় বাচ্চা দেখার কেউ নাই, তাই না? তো ওই সিচুয়েশনটা অনেকে হয়তো বা এই গ্রুপে আমি দেখেছি অনেকেই ক্রেভ করছে যে হচ্ছে নিজের আলাদা সংসারের। তো আপনি যখন নিজের আলাদা সংসার হবে, তখন কিন্তু আপনার বাচ্চাকে দেখার মতো রিলায়েবল পারসন বাসার কেউ নাই, তাই না? আপনারা যদি দুজনেই ওয়ার্কিং হন, আপনি পুরোপুরি মেইডের উপর ডিপেন্ডেন্ট। আর মেইড কতটুকু বাচ্চার জন্য ভালো এটাও আমরা জানি। এটা একটা সিনারিও, আমি বলছি না এটা। তো আমার কাছে মনে হয় এভাবে চিন্তা করা উচিত যে ইনলসদের সাথে থাকেন, সেই ইনলসদের সাথে থাকার যে বেনিফিটগুলো, সেগুলোর দিকে ফোকাস করেন। যে সিঙ্গেল লাইফে আছেন, ইনলস নাই, তারা এভাবে হতাশা প্রকাশ না করে যে হ্যাঁ আমার কেউ বাচ্চা দেখার নাই, কেউ নাই, এভাবে না চিন্তা করে নিজের যে কনজুগাল লাইফটা, ওটাই এনজয় করতে পারেন। যে আমি নিজের মতো করে থাকতেছি, আমি আমার স্বাধীনতাটাকে পুরোপুরি এনজয় করতে পারতেছি, আমার হাজব্যান্ডের সাথে আমি একটা সুন্দর লাইফ লিড করছি, সেখানে কারোর ইন্টারফেয়ারেন্স নাই, তাই না? এভাবে চিন্তা করতে পারেন। সব সিচুয়েশনে কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড থাকে, কিন্তু আমরা হয় কি, আমি দেখেছি গ্রুপে অনেক আপুরাই হচ্ছে যেটা করেন, সেটা হচ্ছে নিজের সিচুয়েশনের খুঁজে খুঁজে নেগেটিভ সাইড বের করেন এবং ওটাকে নিজের মাইন্ডের মধ্যে হাইলাইট করেন, নিজে নিজেই দুঃখী হচ্ছেন। এই দুঃখ আসলে কেউ দূর করতে পারবে না, কারণ আপনি নিজে যখন দুঃখ ক্রিয়েট করেন, সেটা দূর করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আরেকটা মানুষের জন্য। আপনি মাথা ঠান্ডা করে আপনি দেখেন আপনার সিচুয়েশানে কী কী পজিটিভ সাইড আছে। পৃথিবীতে এমন কোনো সিচুয়েশান নাই আই থিঙ্ক যেই সিচুয়েশানের খালি নেগেটিভ সাইড থাকে, কোনো পজিটিভ সাইড থাকে না। এবং আপনার মাইন্ড কিন্তু ওইটাকেই বড় করে দেখায়, যেটাকে আপনি বারবার আপনার মনে বলেন অথবা প্র্যাকটিস করেন। আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি ভালো থাকার, দেখেন হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে। আর যদি আপনি ইনলসদের সাথে থাকেন, তাহলে একটু একটু করে ট্রাই করতে পারেন যে ওনারা যেই কাজগুলো পছন্দ করে ওগুলো ওনাদের উপরে ছেড়ে দেওয়ার এবং ওখানেই আপনার ইন্টারফেয়ার না করার। তাহলে কিন্তু আপনি অনেক সময় পাবেন আপনার নিজের পড়াশোনা, গোলসে ফোকাস করার। এটা এক ধরনের টেকনিক। চেষ্টা করতে পারেন যাদের ওই সিচুয়েশান আছে
বুদ্ধি করে চলে এভাবে ভেবে দেখতে পারেন, হয়তো বা কাজে লাগবে আশা করি। ওকে, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, নেভার বি আনএমপ্লয়েড। আপনি কখনোই হচ্ছে কিছু না করে বাসায় বসে থাকবেন না। হ্যাঁ, থাকবেন একেবারেই যখন পারবেন না, একদমই খারাপ অবস্থা, বাচ্চাকে কোথাও রাখার অথবা কোনো ডে কেয়ারে দেওয়ারও কোনো সুযোগ নাই, বাসায়ও কোনো সাপোর্ট নাই, আম, খুবই যখন খারাপ অবস্থা থাকে, সেটা ডিফারেন্ট। বাট আপনি চেষ্টা করবেন কিছু একটা করার, সেই কিছু একটা খুব কম কোনো কিছু হলেও হয়। সপ্তাহে একটা ডিউটি, অথবা সপ্তাহে 2-3টা ডিউটি করেন, অথবা একটা লেকচারার জব করেন, স্যালারি কম হোক। আমি প্রেফার করব যে আফটার এমবিবিএস খুবই লো পেইড স্যালারিতে, যদি আপনার পোস্ট গ্রাজুয়েশনের ইচ্ছা থাকে, খুবই লো পেইড স্যালারিতে কোথাও ঢুকবেন। জাস্ট এটা আপনার একটা ব্যাকআপ, কারণ আপনার কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের চান্স নাও হতে পারে, তখন যাতে আপনি ডিপ্রেসড ফিল না করেন। কারণ আমরা তো মোটিভেটেডও ফিল করা জরুরি, তাই না? তো আপনি যখন একটা চাকরি করবেন, আপনি যখন একটা কাজ করবেন, তখন আপনি প্র্যাকটিক্যালি মোটিভেটেড থাকবেন। আপনি দেখবেন যে আপনার কাছে ভালো লাগছে, এবং যখন আপনি এক একবার দুইবার দিলেন, তারপর হইলো না পোস্ট গ্র্যাজুয়েশনে, এমডি হোক, ডিপ্লোমা, এসিপিএস, যেটা আমি বলি, তো আপনি যখন আবার আপনার কাজে ব্যাক করছেন, তখন কিন্তু আপনার একটা সেলফ কনফিডেন্স আছে যে আচ্ছা, আই হ্যাভ সামথিং। এটা অনেক জরুরি। এটা এটা করতে পারলে খুব ভালো। আপনি দেখবেন আপনি খুব সেলফ মোটিভেটেড থাকবেন, এবং এটা আপনার সিভিকে আপগ্রেড করবে। আপনি এখানে, আমি অনেকের পোস্ট দেখেছি যে অনেক আপুরা ঘরে বসে আছেন অনেক বছর ধরে, হয়তোবা বাচ্চাদের জন্য, হয়তোবা ওরকম সুযোগ নাই, বাচ্চাকে রাখার মতো কেউ নাই, সেই জন্য তারা এই স্যাক্রিফাইসটা করেছেন। এটার ক্ষেত্রে একটা ছোট প্রবলেম হয় কি, আপনি যখন আবার স্টার্ট করবেন না, তখন অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনাকে আপনার সিভিটা আপডেটেড না, তো এটা একটা কোয়েশ্চেন হয়ে যাবে যে হ্যাঁ, আপনি ইন দ্য মিন টাইম আপনি কী করেছেন। আচ্ছা, আপনি 2011 সালে পাশ করেছেন, এর মাঝখানে 4-5 বছর আপনি কী করেছেন? আপনি কিছুই করেন নাই। পরবর্তীতে আপনি যে কোনো একটা জবে ঢোকার ক্ষেত্রে এগুলো একটু প্রবলেম হয়ে যায়। তো এই এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই, এবং ট্রাই করবেন যে কোনো একটা কিছুতে ঢুকে থাকার আর কি। ঠিক আছে, এটাই ছিল আসলে বলার। বেস্ট অফ লাক ফর অল। আমি দোয়া করি আপনারা সবাই যাতে একটা সুন্দর পোস্ট গ্র্যাজুয়েশনের জার্নিটা যাতে সুন্দর হয়, এবং সব কিছু যাতে খুব স্মুথলি যায়। ওকে, থ্যাংক ইউ।